অস্ট্রেলিয়া আসার পর আমার কপাল খুলে গিয়েছে। আমার হাসব্যান্ড এখন আমাকে ঘরের কাজে সাহায্য করে। তো সেদিন দুজন মিলেমিশে বানিয়েছিলাম এই মজাদার গাজরের হালুয়া এবং এটা বানিয়ে নিয়ে গিয়েছিলাম এক ভাবির বাসায় দাওয়াতে। সেই যে আমরা অ্যাডিলেড আসার পর আমাদেরকে চমৎকারভাবে ওয়েলকাম করেছিল নুসরাত ভাবি এবং তানভীর ভাই, তাদের বাসায় ডিনারের দাওয়াত ছিল। চলুন আজকে সেই ব্লগটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আসসালামু আলাইকুম, আমি নিপা। ওয়েলকাম জানাচ্ছি অ্যাডিলেড থেকে। আপনারা কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন বললে আমার খুব ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন যারা যুক্ত হচ্ছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। আমার ব্লগগুলো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো যেটা নিয়ে শুরু করেছিলাম, আমার হাজব্যান্ড এখন আমাকে ঘরের কাজে অনেক হেল্প করে। আলহামদুলিল্লাহ, যেটুকু করে আমার কাছে সেটা অনেক, কারণ এই এতটুকু হেল্পও আমি বাংলাদেশে থাকতে পেতাম না। এই আজকে যেমন গাজরের হালুয়া বানাবো, ভাই ভাবির বাসায় দাওয়াতে যাব ডিনারের আয়োজনে। সেই যে আমাদেরকে খুব চমৎকারভাবে অ্যাডিলেড আসার পর ওয়েলকাম করেছিল, আমার প্রথম ব্লগগুলোতে যেটা দেখিয়েছিলাম বা বলেছিলাম, সেই ভাই ভাবির বাসায় ডিনারের দাওয়াত দিয়েছিল। তো যাওয়ার আগে আমরা ভাবলাম যে একটা কিছু বানিয়ে নিয়ে যাই। বেসিক্যালি শাহিনী আমাকে ইন্সপায়ার করছিল যে কিছু একটা বানিয়ে নিয়ে যাও। আমি যদিও কনফিডেন্স পাচ্ছিলাম না, কারণ আমি জানি এখানকার ভাবিরা খুবই এক্সপার্ট রাঁধুনি এবং তারা তো চমৎকার চমৎকার ডেজার্ট বানাতে পারে। সেখানে আমার এই ডেজার্ট নিয়ে যাওয়াটা নিতান্তই তুচ্ছ একটা ব্যাপার হবে। তারপরেও শাহিন বারবার বলছিল যে না না চলো, সাথে তো আমরা কিছু নিবই, তার সঙ্গে তুমি নিজের হাতে একটা কিছু বানিয়ে নিয়ে যাও। তো এরপর আমিও তাকে কাজে লাগিয়ে দিলাম। বললাম ঠিক আছে, গাজর পিল করে দাও, গ্রেট করে দাও, তারপর আমি বানাচ্ছি। তো গাজর ও পিল করে দেওয়ার পরে, গ্রেট করে দেওয়ার পরে আমি জাস্ট প্রথমে একটু প্যানের মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। তারপরে কুচি করে রাখা গাজর দিয়েছি, কিছু গরম মশলা দিয়েছি, গরম মশলার মধ্যে এলাচ আর দারচিনি দিয়েছি 4-5টা করে। এরপর একে একে দিয়েছি সামান্য লবণ, কুচনো বাদাম, কিশমিশ এবং তারপর দুধ দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। গাজর সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, ঢাকা দিয়ে রাখলে অল্প সময়ের মধ্যেই গাজর সেদ্ধ হয়ে যায়। তাই দুধের পরিমাণটা বুঝে শুনে দেবেন, কারণ চিনি দেওয়ার পর আরও পানি ছাড়বে গাজর থেকে। তাই এটা যেহেতু হালুয়া বানাবো, দুধের পরিমাণ খুব বেশি দেওয়ার প্রয়োজন নাই। এবং এর মাঝখানে আমি আবার একটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে কোকোনাট ফ্লেক্স। এটা হচ্ছে ডেসিকেটেড কোকোনাট বলে। এটা আপনারা সুপার শপগুলোতে পেয়ে যাবেন। 2 টেবিল চামচের মতো আমি দিলাম এবং সাথে আরও 2 টেবিল চামচের মতো করে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এগুলো দিলে ফ্লেভারটা খুবই চমৎকার আসে, খেতে খুবই মজা হয়। এবং এর সাথে আমি আরও একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে গিয়ে হেভি ক্রিম। যদিও ওটা ভিডিও ক্লিপে উঠে নাই, জানি না, আমি যে যখন দিয়েছি তখন আমি ভেবেছিলাম ভিডিও করছিলাম, কিন্তু পরে দেখলাম যে এটা উঠে নাই। যাই হোক, হেভি ক্রিমটাও এর মধ্যে অ্যাড করে দিবেন, প্রায় 1/3 কাপের মতো। এবং তারপর আমি যেটা করেছি, একে একে করে যে এলাচ ও দারচিনি দিয়েছিলাম সেই দানাগুলো উঠিয়ে ফেলে দিলাম, নাহলে এগুলো খাওয়ার সময় মুখে পড়লে খুব বাজে লাগবে। যদিও এখানে আপনারা চাইলে এলাচ এবং দারচিনির গুঁড়োও ব্যবহার করতে পারেন। এই দুটো গুঁড়ো ব্যবহার করলে ফ্লেভারটা আরও বেশি স্ট্রং হয়। তো যাই হোক, আমার হালুয়াটা হয়ে গিয়েছে। যখন দেখবেন যে প্যানের গা ছেড়ে দিচ্ছে, হালুয়া খুব সুন্দর মতো ঘি আলাদা হয়ে আসছে, তখন এটাকে নামিয়ে ফেলবেন। এবং তারপর আমি এর উপরে আরও কিছু গার্নিশের জন্য ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিলাম এবং আরও কিছু কুচনো বাদাম কুচি করে রেখেছিলাম যেগুলো, সেগুলো দিয়ে গার্নিশ করে নিলাম। এটা দিলে দেখতে খুব সুন্দর লাগে, উপর দিয়ে বাদাম কুচি বা ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিলে ভাল লাগে। যদি পেস্তা বাদাম থাকে, সেই পেস্তা বাদামের কুচি দিলেও দেখতে আরও সুন্দর হয়। যাদের বাসায় গাজর খাওয়াটা একদমই পছন্দ করে না, তারা গাজরের এরকম হালুয়া বানিয়ে দিতে পারেন। যাই হোক, আমরা বানানো টানানো শেষ করে দুপুরের লাঞ্চ টাঞ্চ করে শাহিন চলে গিয়েছে ভাইয়া ভাবিদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে একটা কেক নিয়ে আসতে। আর আমরা মা মেয়ে এইদিকে আগে রেডি হয়ে নিচ্ছি। আমি প্রথমে রেডি হয়েছি, একটু সাজুগুজু করেছি, মেকআপ করেছি, আর তারপর আমার মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি। আমার কি যে ভালো লাগে ওকে একটু সাজুগুজু করাই দিতে। সাজুগুজু বলতে তেমন কিছুই না, একটু ব্লাশ দিয়ে দিয়েছি আর লিপ গ্লস দিয়ে দিয়েছি, তাতেই মনে হচ্ছিল যে পরী লাগছিল আমার বাচ্চাটাকে। মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমি জানি সব মায়েদেরই তার মেয়ে বাচ্চাদের বেলায় এরকমই ফিলিংস হয়। আমি তো আল্লাহর কাছ থেকে এত চাইতাম যে আল্লাহ আমাকে একটা মেয়ে বাচ্চা অবশ্যই দিও। আমার এত ভাল লাগে মেয়ে বাচ্চাগুলোকে টিপটপ করে সাজুগুজু করিয়ে রাখতে। যদিও আমার মেয়ে একদমই পছন্দ করে না সাজগোজ, এইটুকুতেই সে খুব বিরক্ত হচ্ছিল, বলছিল বা আর কিছু দিও না, আমার ভালো লাগে না। ওর একদমই সাজগোজ পছন্দ না, একটু টম বয় টাইপের থাকতে সে পছন্দ করে।
আবার তার নেচার খুবই শান্ত। সে এমনিতে খুব শান্ত, কিন্তু পোশাক আশাকের দিক দিয়ে সে একটু টমবয় টাইপের। সালোয়ার কামিজ বা স্কার্ট এই জাতীয় পোশাক সে একদমই পছন্দ করে না। ট্রাউজার, প্যান্ট, টি শার্ট এরকম কমফোর্টেবল পোশাক সে পরতে চায়। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে ও ছেলেকে রেডি করাই দিচ্ছে ছেলের বাপ। ছেলেকে রেডি করানোটা ভীষণ একটা প্যারার ব্যাপার, মানে ওকে সামলানো খুবই মুশকিল কাজ। ও হচ্ছে নায়ের সম্পূর্ণ বিপরীত। নায়ার যতটাই শান্ত ও ততটাই অস্থির। শাহিন তো এই জন্য বলে যে ওর ভেতর দিয়ে 500 ভোল্টের এনার্জি সবসময় চলাফেরা করে, তাই ও এতটা ছটফট করে, কোথাও এক মুহূর্ত দাঁড়াতে পারে না। দাঁড়িয়ে থাকলেও নড়াচড়া করতে থাকে, তাই ওকে ড্রেস আপ করিয়ে দেওয়া ভীষণ কষ্টের কাজ। আর এই যে ওর মতো করে কি হাবিজাবি করবে, হুড়িটাকে কিভাবে করে নষ্ট করে ফেলছিল। তো যাই হোক, এখন দেখায় অ্যাডিলেইডের ওয়েদার আপডেট। বর্তমানে এই হচ্ছে গিয়ে ওয়েদারের অবস্থা, তাই সাজুগুজু করে যতই থাকি না কেন কোনো লাভ নাই। উপরে একটা ওভারকোট চাপিয়ে তারপর বের হতে হচ্ছে বাসা থেকে। এবং আমি চিন্তা করছিলাম যে এই ওভারকোট পরেই গিয়ে আমাকে ভাবির বাসায় থাকতে হবে কিনা। তো এই তো ভাবির বাসায় যাওয়ার উদ্দেশ্যে কেক নিয়েও চলে এসেছিল শাহিন আগেই। আমরা আসলে ভাবছিলাম যে দাওয়াতে যেহেতু যাচ্ছি কি নিয়ে যাওয়া যায়। ওনারা তো এখানে প্রায় 13-14 বছর ধরে স্টাবলিশড। তো এখানে ওনাদের আসলে বাসার জন্য কি গিফট দেয়া যায়, হাঁড়ি পাতিল টাইপের কিছু দিব নাকি, মানে ঠিক বুঝে উঠতে পারছিলাম না কি গিফট দিব। তো আমরা বাসা থেকে বের হওয়ার সময় দেখলাম ঝিরিঝিরি একটু বৃষ্টি হচ্ছে। এখানে আসার পর আবার দেখি বৃষ্টি নাই, অ্যাডিলেডের ওয়েদার এরকমই। তো আসার পর আমাদেরকে ভাবি প্রথমে অ্যাপেটাইজার দিয়ে দিল। থাই স্যুপ বানিয়েছিল আর আরেকটা ছিল সসেজ রোল। দুটোই খুবই মজার ছিল। এবং তারপর সবাই যখন চলে আসলো তখন এই তো ভাবি ডিনার সার্ভ করে দিল। টেবিল ভর্তি করে অনেক কিছু বানিয়েছিল, সবগুলো আইটেম মাশাল্লাহ এত মজা ছিল। ভাবির হাতের রান্না মাশাল্লাহ অনেক মজার। অনেক 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 খাওয়া দাওয়া করেছি। সাথে তো ভাবির ডেজার্ট বানিয়েছিল, এগুলো সব নিজের হাতে বানিয়েছিল। অসম্ভব মজার ছিল। আমি এটাই ভাবছিলাম যে ভাবির এই ডেজার্টের কাছে আমার ডেজার্ট তো কিছুই না। আমার খুবই লজ্জা লাগছিল। তারপরেও ডায়েট ফায়েট ভুলে পেট ভর্তি করে খেয়েছি তো শুধু খেয়েছি না, ভাবি আসার সময় আমাদের জন্য আবার এক গাদা খাবার দিয়ে দিয়েছিল। শাহিন এবং আমার ছেলে দুজনই মিষ্টি খাবার প্রচণ্ড পছন্দ করে, তাই ওদের জন্য মিষ্টি দিয়ে দিয়েছিল। সাথে বাটার চিকেন, চিকেন রোস্ট, বুটের ডালের ভুনা, তারপরে সাথে আবার পোলাও দিয়ে দিয়েছিল। আমরা যদিও না করছিলাম, খুবই লজ্জা লাগছিল, কিন্তু উনি শুনছিলেন না, বলছিলেন বাসায় নিয়ে যাও, কালকের জন্য আর রান্না করতে হবে না। মনে মনে ভাবছিলাম যে এত মায়া আপনদের কাছ থেকেও পাওয়া যায় না, এই মায়ার প্রতিদান কিভাবে দিব। খাওয়া দাওয়া শেষ করে আবার খাবার সাথে করে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। রাস্তাঘাট একদম ফাঁকা, কারণ তখন প্রায় 10:30 বাজে। বাসায় এসে বাচ্চাদেরকে ঘুমাতে দিয়ে দিলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা আমাকে করতে পারেন। যারা প্রথমবার আমার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখছেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আপনারা ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।